আপনার কাছে আহ হিউম্যান মানে যে আমরা যে সবাই সাফার করি, হ্যাঁ, হুম। প্রত্যেক রিলিজিয়নের একটা মিনিং আছে এই সাফারিং এ। আপনি এটাকে কিভাবে দেখেন? আর আপনি যে প্র্যাকটিস করেন ওইটা কিভাবে অ্যাড্রেস করে সাফারিংটাকে? আমি আপনার প্রশ্নটা বুঝি নাই। প্রত্যেকটা রিলিজিয়নে সাফারিং আছে, এই প্রশ্নটা কেন? সাফারিং এর মিনিং আছে, ধরেন আহ সাফারিং নেই, মানে ধরেন একটা কোনো কিছু একটা কোনো বাধার মধ্যে দিয়ে গেলাম অথবা কোনো একটা কষ্ট হলো, এটার একটা মিনিং আমরা দাঁড়া করাই আর কি, কোনো না কোনো ভাবে। আপনি বলতে চাচ্ছেন যে অনেকগুলো দৃষ্টিকোণ আছে লাইফকে দেখার, তাই না? জি। তার মধ্যে একটা দৃষ্টিকোণ হচ্ছে ধর্ম, রিলিজিয়াস, তাই না? হুম। তো আমরা ওটাকে আমি কিভাবে দেখি এটা জানতে চাচ্ছেন হুম, নাকি? আমার জি। দৃষ্টিকোণটা কি? ধরেন আমি কোনো প্রবলেমে পড়লাম, তখন কি আমি এরকম চিন্তা করি যে আল্লাহ হুম, মনে হয় আমার কপালে এরকমই রাখছে, এই জন্য আমি সাফার করতেছি, এরকম কিছু, তাই হুম, না? হ্যাঁ, হ্যাঁ। হুম। তো এখানে আপনাকে আগে বুঝতে হবে যে আমাদের লাইফটাকে আমরা কিভাবে রান করতেছি। হুম। একটা মানুষ, আমি ধর্মটাকে কিভাবে দেখি ওটা আগে আপনাকে বোঝাই। হুম। বা আমি জানি না প্রত্যেকটা মানুষের ধর্মটাকে এইভাবে দেখা উচিত কি না। যেরকম এই যে দেখেন, আমার কাছে এক গ্লাস পানি আছে, তাই না? এই পানিটার ধর্ম কি? এই পানিটার ধর্ম হচ্ছে পানিটা লিকুইড থাকবে, স্বাদ গন্ধহীন থাকবে, ব্যবহারে উপযোগী থাকবে, তাই না? হুম। সেরকম যেরকম পানির একটা ধর্ম আছে, সৃষ্টির সবকিছুরই নিজস্ব একটা ধর্ম আছে। তো মানুষের ধর্মটা কিরকম বলে, মানুষের ধর্মটা হচ্ছে যে মানুষের প্রতি সদয় থাকবে, সহানুভূতিশীল থাকবে। মানুষের মানুষকে মানুষ এইভাবে সৃষ্টি হয়েছে, নিশ্চয়ই একজন স্রষ্টা আছেন, তিনিই সৃষ্টি করেছেন, অবভিয়াসলি এটা আমি বিশ্বাস করি। কিন্তু আমি মনে করি যে মানুষের যে বেসিক জিনিসটা আছে, তার যে এই পানি যেরকম পানির ধর্ম আছে, সেরকম মানুষের ধর্ম আছে মানবিকতা। মানুষ যদি ভেতর থেকে মানুষ হয়ে যায়, হুম, এটা হচ্ছে বড় জিনিস। তারপর হচ্ছে যে মানুষ যদি মানুষ হয়ে যায়, তাহলে সেই মানুষটার জন্য এখন সে যদি কোনো রাস্তা চায়, পথ চায়, হুম, কোনো স্পিরিচুয়াল গাইডেন্স চায়, বা জীবন চলার জন্য সে যদি একটা পথ অবলম্বন করে, একটা সিস্টেম, একটা ডিসিপ্লিন যদি মেনটেন করতে চায়, তখন তার জন্য ধর্মের একটা পথ সে বেছে নিতে পারে। ঠিক আছে? কিন্তু আগে মানুষকে মানুষ হতে হবে। হ্যাঁ। মানুষ মানুষ হবে কিভাবে? তার চিন্তার পরিচ্ছন্নতা থাকতে হবে, তার ভেতরে মানবিক গুণাবলীগুলো থাকতে হবে। যেরকম কারোর কষ্ট দেখলে কষ্ট তার ভেতরে অনুভব হতে হবে, কারোর আনন্দ দেখলে তাতে তাকে আনন্দিত হতে হবে, মানুষকে মানুষের পাশে পাশে দাঁড়াতে হবে, মানুষকে হেল্প করতে হবে, নাকি মানুষ মানুষের পেছনে লেগে থাকবে। হুম। তো তার সন্তানকে প্রপারলি মানুষ করতে হবে। সবকিছু মিলিয়ে একটা মানুষের যে নেচার, সেই নেচারটার মধ্যে মানুষ যদি আসে, তার পরের স্টেপ হচ্ছে সে কোনো রিলিজিয়াস ফলো করতে পারে। কিন্তু আগে মানুষকে মানুষ হতে হবে ভেতর থেকে। আচ্ছা, কিন্তু ধরুন আপনি যে বললেন যে ওই যে সহানুভূতিশীল হওয়া অথবা মানে যেগুলো আপনি নেচার বলছেন, হ্যাঁ, হুম। তো এক আমরা কি এগুলোকে মানে আপনি বলছেন এটা, কিন্তু আমরা কি নিজেদেরকে ট্রেন করে ওই পর্যায়ে আমাদেরকে নিতে হয় না? না, না, না। আপনাকে একটা ছোট্ট গল্প বলি। একটা বাসায় অনেক ইঁদুর জমে গেছে। ইঁদুর উৎপাতে সেই বাড়িওয়ালা থাকতে পারতেছে না। তো সে ইঁদুরের ওষুধ দেয়, কোনো লাভ হয় না। দুটো চারটে মারা যায়, আবার ইঁদুর আসে, তার বংশ বিস্তার করে। সে ইঁদুর নিধন করতে পারতেছে না, অনেক টাকা খরচ করেছে। এখন তাকে একজন বুদ্ধি দিল যে দেখো, তোমার বাসায় ইঁদুর হয়েছে, তুমি একটা বিড়াল পোষো। তো সে দুটো বিড়াল কিনে নিয়ে গেল।
সে বিড়াল রাখা শুরু করলো। বিড়াল খুব একটা ইঁদুর মারলো না, কিন্তু ইঁদুরের উৎপাত কমে গেল। এটা কেন? জানি না, ভয়ে আসে না। এটার কারণ হচ্ছে, তো তার প্রশ্ন হলো ইঁদুরকে ট্রেন করলো কে? বলে না, ইঁদুরকে ট্রেন করা দরকার নাই, এই বিড়ালকে ট্রেন করার দরকার নেই, বিড়াল ন্যাচারালি এইরকম। হুম। তা আমি যেটা বলছি ওটা মানুষের নেচারটাই এরকম। আচ্ছা। মানুষ যখন একটা মায়ের কোলে থাকে তার নেচারটা এরকমই থাকে। হ্যাঁ, মানুষ তো আস্তে আস্তে যখন বড় হয় সে নিজের নেচারটাকে নিজে পরিবর্তন করে। আপনি যেটা বলছেন ওটা সে পরিবর্তনশীল মানুষটা। আসল হুম মানুষটা কিন্তু ভেতর থেকে সবসময় ভালো। ঠিক হুম আছে? হুম। এখন দেখেন পৃথিবীর সব থেকে খারাপ মানুষকে শিশুদের যদি মতো আপনি আর নেন, কি। খারাপ মানুষটাকে নেন, দেখবেন যে কোনো একজন আছে তাকে পৃথিবীতে খুব ভালোবাসে, সেও তাকে ভালোবাসে। সেটা হতে পারে মা, হতে পারে ভাই, হতে পারে বোন। তো সেই মানুষটা চারিদিকে ঘৃণা ছড়াচ্ছে, অত্যাচার করতেছে, মানুষের হক নষ্ট করতেছে, কিন্তু কেউ তাকে খুব ভালোবাসছে, তাকে সে ভালোবাসছে। এটার কারণ কি? এটার কারণ হলো যে তার ওই গুণটা তার ভেতরে আছে, কিন্তু সে নিজেকে চেঞ্জ করে, মানুষকে খারাপ করার জন্য পরিবর্তন হওয়া লাগে, ভালো হওয়ার জন্য পরিবর্তন হওয়া লাগে, লাগে না? তার নেচারটাই হচ্ছে সে সে সৃষ্টির সেরা একটা জীব। সে জড়জগৎ, উদ্ভিদ জগৎ, প্রাণী জগৎ সবকিছুকে কেয়ার করবে। একটা মানুষ যদি অযথা একটা গাছের পাতা ছিঁড়ে, এটা আনন্যাচারাল জিনিস, প্রয়োজন নেই সে গাছের পাতাটা ছিঁড়ে ফেললো, এটা তার প্রকৃতি না। তার প্রকৃতি হলো গাছকে লাগানো, যখন প্রয়োজন হবে তখন গাছের থেকে ফল নেবে, পাতা নেবে, তাই না? হুম, এটা তো খুবই সুন্দর একটা ফিলোসফি। আপনি একসাথে আসলে বেশ কয়েকটা প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছেন, আমার সুবিধা হয়ে গেল। হুম। আচ্ছা, তো আহ আমাদের যে বডি, হুম। আচ্ছা, আমাদের যে বডি, হুম। মেডিটেশনের প্র্যাকটিসে বডি কি রোল প্লে? আমি বলবো যে মেডিটেশন সম্পর্কে আমরা বুঝি কি। আপনি হ্যাঁ এটা দিয়ে অবশ্যই শুরু করুন। মেডিটেশনের অনেক ধরনের মিনিং আমাদের মাইন্ডের মধ্যে তৈরি করা আছে। হুম। এটা নিয়ে অনেক ভুল ধারণাও আছে। ঠিক আছে? যেরকম আপনি যদি একজন হিন্দু পণ্ডিতকে জিজ্ঞাসা করেন যে মেডিটেশন কি জিনিস, সে বলবে ধ্যান করা, যেরকম পাহাড়ের গুহায় গিয়ে বা কোনো জঙ্গলে গিয়ে সাধুরা করেন, ওটা হচ্ছে মেডিটেশন। আপনি যদি একজন মুসলিম স্কলারকে জিজ্ঞাসা করেন যে মেডিটেশনের কনসেপ্ট কি, তো সে বলবে যে মোরাকাবা করা, মোহসেদা করা। হুম। একজন সুফির কাছে গেলে সে এই ধরনের উত্তর দেবে। আবার যখন আপনি একজন সাইকিয়াট্রিস্টের কাছে যাবেন, সে বলবে যে তুমি মেডিটেশন করো তাহলে তোমার মনটা স্থির থাকবে। ঠিক আছে? তো মেডিটেশনের আমরা না নিজের মতো করে একটা একটা ডেফিনেশন বানিয়ে নিয়েছি। আসলে যদি রিয়েলি মেডিটেশন কি জিনিস এটা আমরা সিম্পলি বুঝতে চাই, তাহলে মেডিটেশন হচ্ছে কোনো কিছুতে অ্যাওয়ারনেসের সাথে কনসেন্ট্রেট করা। এই যে আমি আপনার সাথে কথা বলছি, হ্যাঁ, এটা মেডিটেশন হতে পারে কেমনে? আমি কথা আপনার সাথে বলছি, আমার ফোকাসটা আপনার দিকে, আপনি কি প্রশ্ন করছেন সেই প্রশ্নের কি মানে আমি কি উত্তর মনে করি, আমি পুরো ফোকাসড আপনার সাথে কথা বলা নিয়ে, তাহলে এটা একটা মেডিটেশন। আপনি আমার দিকে যে ফোকাস করে সবকিছু বাদ দিয়ে অন্য কিছু মাইন্ডের মধ্যে নাই, আপনি এই কাজটা করছেন, আমি বলবো যে এটাই মেডিটেশন। অ্যাওয়ারনেসের সাথে কোনো কাজকে করা, ফোকাসের সাথে করা, কনসেন্ট্রেশনের সাথে করাটা হচ্ছে মেডিটেশন। তো মেডিটেশনের অর্থ এরকম দাঁড়ালো যে আমি আমার থটকে, আমার ইমোশনকে, আমার ফিলিংসকে প্রেজেন্ট নাওমের মধ্যে রেখে আমি কিছু করতেছি। দিস ইজ কল মেডিটেশন। হ্যাঁ, এই মেডিটেশনকে চর্চা করার জন্য আমাকে যদি ব্রেনের ফ্রিকোয়েন্সিকে কমিয়ে একটা লেভেলে যেতে হয়, ঠিক আছে, সেটা আমি যাব। ঠিক আছে? হ্যাঁ, বাট মেডিটেশন এইটাই। আপনি যখন নামাজ পড়ছেন, আপনার যদি চিন্তা অন্য জায়গায় যায়, তাহলে তো আপনার নামাজ ঠিক মতো হচ্ছে না। আপনার চিন্তাটা থাকতে হবে, আপনি যদি আল্লাহর সাথে কমিটমেন্ট হয়ে থাকেন যে আমি আপনাকে নিয়েই চিন্তা করব, আপনার কাছেই
সারেন্ডার করবো, আর আপনার বিষয়টা নিয়েই আপনি আমার সামনে আছেন। যদি এই ফিলিংস নিয়ে আমরা নামাজ পড়ি তাহলে চিন্তাটা অন্য জায়গায় যাবে কেন? আমি আমার চিন্তাটাকে এই জায়গায় ধরে রাখতে পারতেছি না, এটা আমার প্রবলেম। তাহলে মেডিটেশন এখানে কি করবে বলে আমার চিন্তাটাকে এর মধ্যে ধরে রাখবো কিভাবে, এটা আমাকে শিখিয়ে দেবে যে হ্যাঁ তাহলে মেডিটেট করে আমি এটাকে অ্যাচিভ করতে পারি। সবকিছুর জন্য একটা প্র্যাকটিস লাগে। হুম। একটা হচ্ছে প্র্যাকটিসিং মেডিটেশন, আরেকটা হচ্ছে অ্যাপ্লাইং মেডিটেশন। অ্যাপ্লাইং মেডিটেশন আমি যখন কোনো কাজ করছি একদম মনোযোগ দিয়ে, তখন সেটা অ্যাপ্লাইং মেডিটেশন। যখন আমি এই অ্যাপ্লিকেশন করার জন্য নিজেকে ট্রেন করছি নিজের ব্রেনকে, সেটা হচ্ছে প্র্যাকটিসিং মেডিটেশন। হুম। তো এইভাবে মেডিটেশনকে আমরা কিন্তু দেখতে পারি। ঠিক আছে? এটাকে এত ভারী করে দেখার কেউ যখন আমাকে বলে আমি 1 ঘন্টা ডিপ মেডিটেশন করেছি স্যার আপনি জানেন, তা আমি একটু হাসি যে ডিপ মেডিটেশন মানে কি, মানে তুমি কি চাচ্ছ? তুমি বলতে চাচ্ছ তুমি 1 ঘন্টা একদম শান্ত হয়ে বসেছিলা, এটাই তো। ঠিক আছে? বাট মেডিটেশনটাকে আমি মনে করি যে প্রত্যেকটা মানুষের এইভাবে দেখা উচিত। হুম। যে মেডিটেশন একটা ওয়ে অফ অ্যাপ্লাই হতে পারে, একটা ওয়ে অফ এডুকেশন হতে পারে। হ্যাঁ। চিন্তা করেন না, আমরা যে বাচ্চাদেরকে বলে এই মনোযোগ দাও, কনসেন্ট্রেট করো, কিন্তু তাকে কনসেন্ট্রেশনের ওয়েটা আমরা শিখাই দেই না। ঠিক আছে? আমরা যদি ওকে ওয়েটা শিখাই দেই যে কনসেন্ট্রেট করো, ও ছোটবেলা থেকে তাকে যদি এটা শিখাই যে যেটা যতক্ষণ করবা ফোকাসটা ওখানে ধরে রেখে কনসেন্ট্রেশনের সাথে করো, তাহলে কিন্তু এটাই সাকসেসের মূল। আপনি আমার সাথে এখন কথা বলছেন, আপনি একটা কাজ করছেন, সেই কাজটা যদি মন দিয়ে করেন, ওই মুহূর্তে থেকে করেন, আপনার অ্যাওয়ারনেসটা ওখানেই থাকে, আপনি পুরো ইফোর্ট দিয়ে করেন, ওটাই কিন্তু আপনাকে সাকসেস এনে দেয়। তাই না? তো ওই কাজ করার ওয়েটাই হচ্ছে মেডিটেশন। আই এগ্রি। আমি একজনকে চিনতাম যে হচ্ছে জাপান থেকে এসেছিল, এসে তারপর ঘুরতেছে ফিরতেছে, হঠাৎ করে গাড়ির মধ্যে পা উঠায় বসে এখন আমার মেডিটেশনের সময়, তারপর সে হুম। সুন্দর বসে গেল এবং তার হুম। আর মানে পাত্তাই নেই, তার যে অভ্যাসের মধ্যে ঢুকে গিয়েছে এত সুন্দর হ্যাঁ, ভাবে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। যে সে তখনই করবে। হুম। আচ্ছা। এটা কি, এটা কেন করে জানেন? ধরেন কেন? এটা আপনিও করতে পারেন। আমি বলি একটা সায়েন্স আছে যে আপনাকে কোনো কাজ লম্বা সময় করতে হবে। ধরেন পরীক্ষার আগের দিন একটা স্টুডেন্টকে 6 ঘন্টা পড়তে হবে। ও কিন্তু একটানা যদি 6 ঘন্টা পড়ে, ওই প্রথম 1-1.5 ঘন্টার মধ্যে যা পড়েছে এটাই তার পড়া হয়েছে। বাকি 5 ঘন্টা 4.5 ঘন্টা কি হয়েছে? ওয়েস্ট হয়েছে, কোনো কাজ হয় নাই। কারণ তার কনসেন্ট্রেশনটা ওখানে ছিল না। তো তাকে কি করা উচিত? তাকে সে 1 ঘন্টা পড়লো কি আধা ঘন্টা পড়লো, আর 2 মিনিট পড়া থেকে ডিটাচ হয়ে শুধু চোখ বন্ধ করে একটু ডিপ ব্রিদিং করলো, কোনো কিছুতে ফোকাস করলো, মানে মাইন্ডকে কোনো জায়গায় প্রজেক্ট করে দিল, করে 2 মিনিট পর বেরিয়ে আসলো, আবার আরেকটা সিরিজে পড়া শুরু করলো। ঠিক আছে? হ্যাঁ, তাহলে কি হবে? তার পড়া প্রত্যেকটা সেগমেন্টের পড়া তার স্ট্রংলি হবে। ঠিক আছে? তো এরকম লাইফে অনেকে আমরা কাজ করি, কাজের অনেক প্রেশার থাকে, অনেক সিগমেন্ট থাকে। যেরকম আমি যদি গ্রুপ অফ কোম্পানি চালাই, আমার একটা সেলসের ডিপার্টমেন্ট আছে, একটা প্রোডাকশনের ডিপার্টমেন্ট আছে, একটা ম্যানেজমেন্টের ডিপার্টমেন্ট আছে, একটা R&D আছে। ঠিক আছে? এখন সব কাজ আমার টেবিলে আছে। এখানে মেডিটেশন কি অ্যাপ্লাই করবে? আমি এখন প্রথমে ম্যানেজমেন্টের সাথে একটা মিটিং করব। তা আমি কি করলাম? জাস্ট চোখ বন্ধ করে আমি আলফা স্টেটে গিয়ে নিজেকে বললাম যে আমি এখন ম্যানেজমেন্টের সাথে মিটিং করব, আমার ফোকাস পুরো এখানে থাকবে, এই বিষয়ের উপর থাকবে। এখন ম্যানেজমেন্টের ফাইল নিয়ে বসলাম, সবাই বসলো, ওই মিটিংটা হলো। এখন আমার মাথায় সেলস নাই, প্রোডাকশন নাই, আদার্স কোনো কিছু নাই, আমি শুধু ম্যানেজমেন্ট নিয়ে ½ কাজ করলাম। সবকিছু হয়ে গেল, ম্যানেজমেন্টের কাজ শেষ। আমি আবার চোখ বন্ধ করে নিজেকে বললাম যে এবার আমি সেলস ডিপার্টমেন্ট নিয়ে কাজ করব, তাদেরকে ডাকবো, তাদেরকে নিয়ে মিটিং করব। ওকে, চোখ খুললাম, তারা আসলো, এইটা নিয়েই কাজ করলাম। ঠিক আছে? তো একটা মানুষ মাল্টিপল কাজ করতে পারে, কিন্তু সিগমেন্টে একটা কাজ যখন করবে তখন ফোকাসটা তার পুরো একসাথে ওখানে থাকবে। লেমেনরা কি করি? একসাথে সব বিছায় নেই, ডাকি, হ্যাঁ, জিএম কে ডাকি, এই এটা কি হলো, এই এটা কি হলো, এই এটা কি হলো, এই এটা কি হলো, এটার আপডেট দাও, এটার আপডেট দাও, এটা আপডেট দাও। ঠিক আছে? এটা হচ্ছে রং ওয়ে।
এতে রেজাল্ট হয় না। ঠিক আছে? হুম। তো মেডিটেশন আপনাকে কর্মক্ষেত্রে এইভাবে আপনাকে কিন্তু হেল্প করতে পারে। আমি যেমন হচ্ছে একটা করতে থাকি, কিন্তু আমার কিন্তু অন্যটা নিয়ে চিন্তা হতে থাকে, হুম। মানে ওই তো এক মানে ফোকাস চলে যায়। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। তো এই জন্য কিন্তু আমরা বলি যে আপনি হুম। যদি সিলভা মেথডের কোর্স একবার করে ফেলেন, ঠিক আছে, সে আপনাকে শেখাবে যে ব্রেনের আলফা লেভেলটাকে ইউজ করে লেফট ব্রেন রাইট ব্রেন দুটো ব্রেনকে সবসময় স্পন্টেনিয়াস ব্যবহার করা। সে আপনাকে শেখাবে কিন্তু। ঠিক আছে? আপনাকে একটা কথা বলি, ধরেন চিন্তা করেন যে আমার না এখন একটা লেজার টাইম আছে 5 মিনিট। তা আমি কি করলাম, এটা খুললাম, একটা ইউটিউব ছাড়লাম, দেখলাম, করলাম। তো এখন প্রশ্ন করেন তো আমি এটা কেন করছি? আমরা করি না এটা, কেন করছি? বোর। একটু একটু রিল্যাক্স হচ্ছি, একটু রিল্যাক্স হচ্ছে, একটু চিল করছি। আবার কি বলি যে একটু মাইন্ডটাকে ফ্রেশ করছি, একটু এন্টারটেইন করছি। ঠিক আছে? তুমি এটা কি এন্টারটেইন কেন করছো? বলে এটা আমার কাছে ভালো লাগে। তো এই যে আমাদের একটা কিন্তু কনসেপ্ট হলো যে ভালো লাগে, এই ভালো লাগাটা সবসময় আমাদের রাইট ব্রেন থেকে আসে। হুম। হুম। এখন ভালো তো অনেক কিছু লাগে, আপনি যদি ভালো লাগার পেছনে ছুটেন এর কোনো শেষ নাই। গল্প করতে ভালো লাগবে, প্রেম করতে ভালো লাগবে, ঘুরতে ভালো লাগবে, ঠিক আছে, হুম, মোটরসাইকেল চালাতে ভালো লাগবে, ঠিক আছে, হুম, অনেক কিছু ভালো লাগবে। কিন্তু শুধু ভালো লাগার পেছনে যদি মানুষ ছুটে তাহলে কি হয়? তাহলে এক সময় সে হতাশ হয়ে যায়। কারণ একটা সময় তো ভালো লাগা আপস এন্ড ডাউন হয়, কমে যায় বা বেড়ে যায়। তো কমে গেলে তখন হতাশ, কমে যায় কখন? যখন ভালোবাসা দিয়ে ভালো লাগা দিয়ে কোনো বেনিফিট আসে না। তাহলে ভালো লাগা আর বেনিফিট, এখন এই বেনিফিটটা তাকে কে দেখাবে? তার লজিক্যাল ব্রেন দেখাবে, যে ব্রেন ফিজিক্যাল ওয়ার্ল্ডের সাথে কানেক্টেড। যে তুমি এই ভালো লাগাকে যদি এইভাবে করো তাহলে বেনিফিটও পাবা, ভালোও লাগবে। তা আপনি কি করলেন? আপনি মোবাইল ফোন দিয়ে আচ্ছা 5 মিনিট এন্টারটেইন করলাম, 15 মিনিট আমি এটা দিয়ে একটা ট্রেড করলাম। অনেক ট্রেড আছে কিন্তু, ফরেক্স আছে, কি বলে ওটাকে, শেয়ার বাজার আছে, কত ধরনের ট্রেড আছে অনলাইনে। আর আমি 10 মিনিটস ট্রেড করলাম, তাহলে হলো কত? 15 মিনিটস। আমি 15 মিনিটস ট্রেড করে এখান থেকে আমি 200 টাকা আর্ন করেছি, কি আমি 2000 টাকা আর্ন করেছি। তাহলে ভালো লাগার বেনিফিটটা একসাথে হয়ে গেল। ঠিক আছে? সিলভা মেথড শিখায় যখন আলফা লেভেলকে ইউজ করবেন এই দুটো ব্রেনকে কিভাবে কম্বাইন্ডলি ব্যবহার করতে হয়। দেখেন, আজ থেকে 10 বছর পেছনে চলে যান, 9 বছর পেছনে চলে যান, এটা আমার মানে আমার পাশেই হয়েছে, আমার সামনে হয়েছে। তো দেখছি কি হচ্ছে বলে, এখানে আমি আমি একটা সেশন করাচ্ছি, আমার হল রুমের পাশে মানে অনেক ইয়াং ছেলেরা এসছে, কি হচ্ছে বলে পাঠাও একটা সেশন করাচ্ছে। পাঠাও কি জিনিস? পাঠাও তখন নতুন তৈরি করছে, তার সফটওয়্যার লঞ্চ করবে। সে বাইকারদেরকে, যারা বাইক প্রেমী, তাদেরকে বলবে যে তোমরা এই ভালো লাগাটাকে বেনিফিটে কনভার্ট করে দাও। হুম। ঠিক আছে? হুম। তো তারা কি করছে, যে লাইবিলিটি যেটা ছিল, রোজ মোটরসাইকেলের পেছনে তাদের খরচ হতো, সেই লাইবিলিটিকে তারা অ্যাসেট বানাই দিছে। যে তুমি এটা চালাবা, তোমার খরচ উঠবে, ইনকামও হবে। তাই না? বাহ। হ্যাঁ। এটা হচ্ছে দুটো ব্রেনকে ব্যবহার করার বেনিফিট লাইফে। আচ্ছা, বুঝতে পেরেছি। আচ্ছা, আমার পরবর্তী প্রশ্ন ছিল যে আপনার যে অর্গানাইজেশন, হ্যাঁ, হুম। আপ মানে এই প্র্যাকটিসটার মধ্যে কি কমিউনিটির পার্ট হওয়া বেশি ফোকাস করে, নাকি মানে ইন্ডিভিজুয়াল মনে, মানে প্র্যাকটিসটা করে কি আমার মনে হয় না আমি এই গ্রুপের মধ্যে, নাকি চাইলে আমি নিজে নিজের পরিবর্তনটা, এটা বেশি হুম। ইম্পর্টেন্ট? শুনেন, আমরা আমি সিলভা মেথডের যে পরিচালনা করি, সিলভা মেথডটা হচ্ছে একটা এডুকেশন সিস্টেম। এটাকে বলি আমি মাইন্ড এডুকেশন সিস্টেম। ঠিক আছে? যেরকম মানুষ স্কুলে গিয়ে একটা ভাষা শেখে, যেরকম মানুষ একটা স্পোর্টসে গিয়ে ফিজিক্যাল অ্যাক্টিভিটিস শেখে, হুম,
সেরকম মানুষ সিলভা মেথডে এসে মাইন্ড এবং ব্রেনকে ইউজ করার প্রসেসগুলো সে শিখবে। এটা সিম্পলি এডুকেশন, এর সাথে ধর্মের কোনো লেনাদেনা নাই। ঠিক আছে? হুম। এখন কেউ এটা শিখে ধর্মে ব্যবহার করতে চায়, হ্যাঁ পারবে। ঠিক আছে? আর এটা হচ্ছে একদম সেলফ মাইন্ড কন্ট্রোল সিস্টেম আর কি। সিলভা মেথডটাই হচ্ছে যে ইন্ডিভিজুয়াল একটা সেলফ মাইন্ড কন্ট্রোল। এখানে কমিউনিটি থাকবে, ফ্রেন্ডলি কমিউনিটি থাকবে, শেয়ারিং এর জন্য কমিউনিটি থাকবে। এখানে কমিউনিটিটা এরকম না যে আমি সিলভা গ্র্যাজুয়েট, আমি ওর থেকে আপগ্রেডেড, বিষয়টা এরকম না। বিষয়টা এরকম যে তুমি যদি সিলভা করে থাকো, তুমি জানো সেলফ মাইন্ড কন্ট্রোল কিভাবে করতে হয়। তুমি এখন যদি এটার চর্চা করো, এটাকে ইউজ করো, তাহলে তুমি এটা দ্বারা বেনিফিটেড হবা। ঠিক আছে? এটা দিয়ে তুমি মানুষকে বেনিফিটেড করতে পারবা, ফ্যামিলিকে বেনিফিটেড করতে পারবা, সমাজেরও বেনিফিট তুমি বয়ে আনতে পারবা। ঠিক আছে? কিন্তু এই মেথডটা সিম্পলি একজন ইন্ডিভিজুয়াল মানুষকে ট্রেন করে সেলফ মাইন্ড কন্ট্রোলের জন্য। ঠিক আছে? এখানে কোনো মানে এখানে আমার যেরকম আমি কান্ট্রি ডিরেক্টর, আমি কিন্তু গুরু না কারুর, আমি হুম। সিম্পলি একজন প্রশিক্ষক। ঠিক আছে? এখানে কেউ আমার শিষ্য না। ঠিক আছে? হুম। সবাই আমার কাছে প্রশিক্ষণটা নিয়েছে যে স্কুলে গিয়ে একজন শিক্ষকের থেকে নেয়, শিক্ষককে রেসপেক্ট করে, ওই ধরনের একটা সম্পর্ক শিক্ষক এবং ছাত্রের। ঠিক আছে? কিন্তু প্রত্যেকে ইন্ডিভিজুয়াল, সে তার মাইন্ডকে কোন ওয়েতে ইউজ করবে সে শিখে গেছে যে এইভাবে করলে এটা হবে, এইভাবে করলে এটা হবে, এটার জন্য এইভাবে করতে হয়, এই প্রবলেমটা নিয়ে এইভাবে কাজ করতে হয়, এই সিচুয়েশনে এইভাবে এইভাবে ব্রেনটাকে ইউজ করতে হয়, সে শিখে গেছে। এখন সে তার লাইফের মধ্যে, কারণ এক একটা মানুষের লাইফ তো ডিফারেন্ট। আপনি যে লাইফটা নিয়ে এসছেন, যে লিভিং নিয়ে এসছেন, ওটা কিন্তু আমি নিয়ে আসি নাই। ঠিক আছে? তাহলে আমি কি করতে পারি বলে, আমার কাছে যদি নলেজ থাকে আপনাকে সেই নলেজটা শেয়ার করতে পারি, আপনি ওটাকে অ্যাপ্লাই করে নিজের লাইফটা নিজে লিভ করবেন। তাই না? হুম। যেখানে এরকম একটা গ্রুপ তৈরি করে দেওয়া হয় যে তোমার এখন প্রশিক্ষকের কাছে শিক্ষা নিয়েছো, সে তোমার হেড, সে যেভাবে বলবে তোমাকে ওইভাবে চলতে হবে, ওইভাবে করতে হবে। হুম। তুমি মিথ্যা কথা বলতে পারবে না, তুমি এই বিজনেস করতে পারবে না, তুমি এই ওয়েতে চলতে পারবে না। ঠিক আছে? তোমাকে প্রতি মাসে একবার করে আমার কাছে, তোমার শিক্ষকের কাছে আসতে হবে, তোমাকে এখানে বসতে হবে। হ্যাঁ, ঠিক আছে, অনেক কিছু বলে। না না না, এটা রং ওয়ে। প্রত্যেকটা মানুষ এখন, আপনার সাথে আমি কথা বলছি, কে জানে আপনার লাইফটা কানাডায় আমেরিকায় সেটেল হবে, সেখানে গিয়ে আপনার কাজ আছে। তাহলে আপনি এই ট্রেনিংটা নিয়ে কি করবেন? আপনার লাইফে এটাকে আপনি ওখানে গিয়ে অ্যাপ্লাই করবেন। ঠিক আছে? হুম। তো বিষয়টা ঠিক এরকম, এখানে ইন্ডিভিজুয়াল সেলফ মাইন্ড কন্ট্রোল আমরা ট্রেন করি। ঠিক আছে? সবাই নিজে নিজেকে কিভাবে পরিচালনা করবে, নিজের লাইফটাকে কিভাবে গুছাবে, সেটা একদম নিজস্ব মতো করে, নিজের মতো করে সে নিজে তৈরি করবে ওটাকে। হুম। এটা আমি কিন্তু প্রত্যেক বাবা মাকে, আমি প্যারেন্টিং এর সেশন যখন করাই, তখন আমি এই কথা বলি যে আপনি এটা দেখেন না যে আপনি বাচ্চাটাকে কি বানাইতে চাচ্ছেন, আপনি তালাশ করেন যে ওর মধ্যে কোনটা হওয়ার গুণগুলো প্রকট আছে, সেটাকে খুঁজে বের করেন, খেয়াল। তাকে ওই দিকে আপনি গিয়ে করেন। এই বাচ্চা তো আপনার সম্পদ না, আপনি শুধু তার কেয়ারটেকার। ম্যাক্সিমাম প্যারেন্ট এবং সন্তানের মধ্যে লেগে যায় এই জায়গাটা নিয়ে। ঠিক আছে? আমার কাছে অনেক কেস আছে এরকম। ঠিক আছে? তো আমি তখন আপনি বলি, সাউথ এশিয়ার মতো একটা কালচার এই কথা যে বলতে পারছেন প্যারেন্টসদের, এটাই তো অনেক বড় না না, ব্যাপার। এটা তো আবার রেকর্ডিং সেশন আছে আপনার। আপনি আমার ইউটিউবে যান, প্যারেন্টিং নিয়ে কয়েকদিন আগে আমি একটা সেশন করিয়েছি জুমে, ওটা রেকর্ড করা আছে। ঠিক আচ্ছা, আছে? আমি অনেক দেখিনি প্যারেন্ট মানে। আমাকে ফোন করেছে, আপনি বাচ্চাদের কোনো দোষ তুলে ধরলেন না, আপনি শুধু প্যারেন্টদেরকে দোষারোপ করলেন। আমি দোষারোপ করি নাই, আমি কারেকশন দিয়েছি। দোষারোপ করি নাই। কারণ একজন মা এসে আমাকে বলতেছে যে আমার বাচ্চা কোথায় কোথায় জিদ করে। আরে আমার জিদ নাই, আমার হাজবেন্ডের জিদ নেই, আমাদের দুটো বংশ খুব শান্ত সফিস্টিকেটেড বংশ, এই বাচ্চা এত জিদ হলো কোত্থেকে? ঠিক আছে? তা আমি তখন ওনাকে বললাম যে ধরেন আপনি, বাচ্চাটার বয়স 3, আপনার হাজবেন্ড ওয়াইফ বাচ্চাটাকে নিয়ে কোথাও বেড়াতে গেছেন, একটা শপিং মলে ঢুকেছেন, তো বাচ্চা একটা খেলনা চয়েস করেছে। এখন আপনি তাকে খেলনাটা কিনে দিচ্ছেন না,
সে একবার চেলো আপনি দিচ্ছেন না, দুইবার চেলো আপনি দিচ্ছেন না, তিনবার চেলো আপনি দিচ্ছেন না, একসময় তাকে ধমক লাগাইছেন যেটা দেব না, এখন সে চিৎকার দিয়ে ওখানে বসে পড়ছে, ওই ফ্লোরে গড়াগড়ি করতেছে। খেলনাটার দাম কিন্তু 100-150 টাকা, আপনার সম্মানের ভ্যালু কিন্তু অনেক, মানুষজন জড়ো হচ্ছে দেখতেছে, তা আপনি কি করছেন? চক্ষু লজ্জায়, মানুষের ভয়ে, যে নে, ওকে কিনে দিছেন। এখন ওর মাইন্ড সেট হলো কিভাবে, যে এই তো নর্মালি চাইলে কিন্তু পাওয়া যায় না, জিদ করলেই পাওয়া যায়। তো এখন কি হয়েছে, ওর যখন যেটা লাগে ব্রেন অটো ফাংশন করে। হুম। এটা একবার হয়নি, অনেকবার হয়তো হয়েছে। ব্রেন অটো ফাংশন করলে যেটা নিয়ে জিদ করবো ওটাই আমি পেয়ে যাব। ঠিক আছে, এখন আপনার ব্রেন যদি জানে যে এটা করলে এটা পাওয়া যায় তো ওটাই করবে। তাহলে এখন করণীয় কি কি? তাহলে এখন করণীয় হচ্ছে, আপনার বাচ্চা যদি 7 বছরের নিচে থাকে আর আপনি যদি মা হয়ে থাকেন, তাহলে ওর যে ব্রেনের ফ্রিকোয়েন্সি, ওই ফ্রিকোয়েন্সিতে যদি যান, ওকে ডেইলি আপনি একটু একটু করে বোঝান, মেন্টাল লেভেলে বোঝান, দেখবেন আস্তে আস্তে ওর ফিজিক্যাল লেভেলটা চেঞ্জ হয়ে যাবে। ওর ভেতরে একটা থট ক্রিয়েট হবে যে আমি যেটা করছি এটা, এই ওয়েটা ঠিক না। হুম। কারণ একদিন এই ছেলে যখন বিজনেস করবে, তখন তো স্টাফদের সাথে এরকম রাগারাগি করবে, জিত করবে। হুম। তো ওটা তো তার একটা তখন সমস্যা হয়ে যাবে, অ্যাঙ্গার ইস্যু হয়ে যাবে। হুম। আমি আপনার সাথে, আচ্ছা এটা তো কোয়েশ্চেন না, বাট আমি আপনার সাথে একমত। সেদিন একটা লেখা পড়লাম, অনেক ভালো লেগেছে। বলেছে যে আমরা আমরা হচ্ছে চাইল্ড সেন্ট্রিক না, কারণ আমাদের চাইল্ড সেন্ট্রিক হওয়া উচিত, কারণ বা শিশুরাই বড় হয়ে টাইরেন্ট হয়। হুম হুম এগুলো তাদের চাইল্ডহুড থেকেই আসে আস্তে হুম হুম আস্তে। হুম 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 হুম। তো আমাদের উচিত বাচ্চাদেরকে প্রায়োরিটাইজ করা, ওদের ওয়েলবিংটা প্রায়োরিটাইজ করা। একদম আমার একদম। মনে হয় যে আপনার কথাটার সাথে যায় আর কি। হুম আচ্ছা, আম, আপনার যে অর্গানাইজেশন, ধরেন বিভিন্ন বিলিফ সিস্টেমের মানুষ কিন্তু আসে, হুম। যে এইথিস্ট সেও আসে, মানে এক কথা বিভিন্ন। তো আপনি এটা কিভাবে এস্টাবলিশ করেছেন, মানে স্টিগমাটার, যে না সবাই আসতে পারবে, অথবা আপনার এই প্র্যাকটিসটাকে আপনি কিভাবে সবার কাছে পৌঁছাতে পেরেছেন? হুম। আমাদের, আমরা যে, আমি তো সিলভা মেথডকে প্রমোট করছি বাংলাদেশে। হুম। তো সিলভা মেথড এটা একটা সায়েন্টিফিক কোর্স, মানে এটা সায়েন্স বেজ একটা কোর্স। ঠিক আছে, যে এটা সায়েন্স বেজ একটা এডুকেশন বলছি আমি। ঠিক আছে, যেহেতু এটা এডুকেশন, এখানে সব বিলিভের মানুষগুলোই আসতে পারবে। ঠিক আছে, এখন এখানে এসে যখন সে দেখবে তার মাইন্ড এবং ব্রেন এইভাবে কাজ করে, এইভাবে জিনিস রিসিভ করে, এইভাবে প্রসেস করে, আর এইভাবে ফাংশন হয়। ঠিক আছে, সেখানে যদি সে মনে করে যে আমার তাহলে যেটা বিলিফ ছিল ওটা তাহলে আমি একটু শান করে নিতে পারি, একটু চেঞ্জ করে নিতে পারি, আমি এটাকে একটু ডেভেলপ করে নিতে পারি। ঠিক আছে, বিলিফ সিস্টেম কিন্তু চেঞ্জেবল এবং ডেভেলপ করা সম্ভব। যেমন আজ থেকে যদি 100 বছর আগে বলতো যে এরকম কর্ডলেস একটা সেট দিয়ে আপনি ভিন দেশে কথা বলতে পারবেন, আমরা কিন্তু পাগল বলতাম। হ্যাঁ, যখন এরোপ্লেন আবিষ্কার হয়নি তখন যদি কেউ বলতো মানুষ আকাশে উড়বে, মানুষ ওকে পাগল বলতো, বলে কি, বাতাসের থেকে ভারী কিছু কি আকাশে উঠতে পারে নাকি? কিন্তু আজকে কিন্তু এটা সত্য, আমরা এটাকে বিলিভ করি, তাই না? তো বিলিফ সিস্টেমটা যে এরকম জিনিস, যে মানুষ যদি বুঝে যে আমাকে আমার বিলিফ সিস্টেমটা ঠিক করলে আমার লাইফে অনেক কিছু চেঞ্জেস আমি করতে পারবো, তাহলে তো সে করতে পারবে। সে করার প্রক্রিয়াটা কিন্তু সিলভা মেথডে শিখবে, সায়েন্স বেস পুরো কোর্সটা শিখবে। ঠিক আছে, আপনি মনে হয় জানেন না, আমাদের কোর্সটা 100% মানি ব্যাক গ্যারান্টি। পুরো 4 দিনের কোর্স করে কেউ যদি সন্তুষ্ট না হয় টাকাটা ফেরত নিয়ে যেতে পারবে। তো এখানে বিভিন্ন বিলিভের, বিভিন্ন রিলিজিয়াসের, বিভিন্ন সেক্টরের, আমার এখানে একজন মুদি দোকানদারও কোর্স করেছে, আবার একজন কর্নেল, একজন জাজ, একজন ডাক্তার, ইঞ্জিনিয়ার, তারাও কিন্তু কোর্স করে, একই গ্রুপে তারা কোর্স করে। যার বিলিফ সিস্টেম যেরকম, সে সেটাকে সেইভাবে নিজের লাইফের সাথে মার্চ করে, নিজের লাইফের সাথে রিলেট করে, নিজেকে চেঞ্জ করে, নিজেকে ইমপ্রুভ করে, নিজেকে ট্রান্সফর্ম করে, একদম তার একান্ত নিজের ভেতরের পরিবর্তনটা সে নিজে করে আর কি। ঠিক আছে। তাহলে মানে আপনার প্র্যাকটিসটা একটা টুল আসলে।
টুল, রাইট, এই তো আপনি ঠিক ধরেছেন, কিন্তু এটা একটা টুলস। এই টুলসকে যে যে যেভাবে ইচ্ছে সে ব্যবহার করতে পারে। হুম। যেমন আমি এইভাবে বলি যে তোমাকে, আমি তোমার ভেতরে একটা কলম আছে, আমি তোমাকে সেই কলমটা চালানো শিখাই দেবো। হুম। এখন সেই কলম দিয়ে তোমার ইচ্ছা, তুমি কি কবিতা লিখবা, নাকি তুমি কোনো মহাকাব্য রচনা করবা, নাকি তুমি কোনো গল্প লিখবা, তোমার ইচ্ছা, কলম তোমার, তুমি যা লিখতে চাও। ঠিক আছে। সেরকম ব্রেন দুটো আমাদের, যে যেভাবে এটাকে ব্যবহার করতে চায়। ঠিক আছে। বাট আমাদের ওখানে একটা ইয়ে আছে যে আমরা সেখানে ইয়ে করি, ট্রেন করি যে আলফা স্টেটে যখন ফ্রিকোয়েন্সিটা চলে যায় তখন কিন্তু নেগেটিভ থিঙ্কিং করতে পারি না আমরা। যদি করি, ফ্রিকোয়েন্সি ওই জায়গায় থাকে না, বিটায় চলে আসে। তো এই সায়েন্সটা তাদেরকে খুব ভালোভাবে ট্রেন করে দেয়। এতে কি হয়, সে যে তার ওই যে আগে প্রথমে বললাম না যে তার ট্রু নেচার, যেটা সত্যিকারের নেচার নিয়ে একটা মানুষ জন্মেছে। আপনি একটা ইয়েতে যান না, ম্যাটারনিটিতে যান, অনেক ধর্মের বাচ্চা একটা ইয়ের মধ্যে, ফ্লোরের মধ্যে আপনি দেখবেন, একটা রুমের মধ্যে দেখবেন, বেডের মধ্যে দেখবেন, দেখবেন এক একটা বেডে এক একটা বাচ্চা আছে। আপনাকে যদি বলি ওখানে গিয়ে আপনি বলেন তো কোনটা কার বাচ্চা, আপনি বলতে পারবেন, বাচ্চা সব দেখতে একরকম, তাই না? আর প্রত্যেকটা শিশুই কিন্তু তার ট্রু নেচারটা নিয়েই জন্মায়। ঠিক আছে। আমরা বয়সের সাথে সাথে এগুলোকে পরিবর্তন করে 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 অনেকে ভালোর দিকে চলে যাই, অনেকে খারাপের দিকে চলে যাই, অনেকে মাঝামাঝি থাকি। হুম। অনেকের ভেতরে তীব্র ভয় ঢুকে বসে থাকে, অনেকের ভেতরে তীব্র রাগ তৈরি হয়ে বসে থাকে। হ্যাঁ। অনেকে ভুলভাবে পৃথিবীটাকে দেখে। দেখেন, জীবনটাকে ছোটবেলা থেকে একটা বাচ্চা যখন বাংলাদেশে জন্মেছে, তার বাবা মার প্রথম থট কি, বাচ্চাটাকে ভালো স্কুলে দিতে হবে, তাকে ভালো শিক্ষা দিতে হবে, তার লাইফটাকে সিকিউর করতে হবে। ঠিক আছে। হ্যাঁ। তার 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 তাকে পাওয়ারফুল করতে হবে। এগুলো কি বাবা মার থট। এই বাচ্চাটা যদি কানাডায় জন্মায়, সেই দেশে বাবা মার কিন্তু এটা থট না। কারণ বাচ্চা কোথায় পড়াশোনা করবে এটা গভর্নমেন্টের হেডেক। বাচ্চা জীবনে কি করবে এটা গভর্নমেন্ট ডিসাইড করে দেবে, তার যেটা কোয়ালিটি আছে তাকে সেই জায়গায় নিয়ে যাবে। তার লাইফ কতটুকু সিকিউর হবে তারা সিকিউরিটি দেবে। ঠিক আছে। এগুলো নিয়ে তারা ভাবে না, তারা বাচ্চাটাকে নিয়ে এনজয় করে, আর বাচ্চাটাকে বেড়ে উঠতে দেয়, বেড়ে উঠতে দেয়, তাকে গাইড করে, তার মধ্যে যেটা ভালো থাকে তাকে সেটাই করতে তার উৎসাহিত করে যে এটাই করো তুমি। ঠিক আছে। এটা ম্যাটার করে না যে মা ডাক্তার, এখন বাচ্চাটা আঁকা শিখতে চায়, এটা ম্যাটার করে না ওদের এখানে। আমাদের এখানে এটা ম্যাটার করে। হুম। এই জন্য আমাদের দেশে এই মাইন্ড ট্রেনিং খুব দরকার। ঠিক আছে। মানুষ কি হয়েছে, তার লাইফের পারপাস গুলো থেকে সরে গেছে, তার টাকা উপার্জনকেই পারপাস বানিয়ে ফেলেছে। টাকা উপার্জনটা পারপাস না, টাকা উপার্জনটা হচ্ছে একটা নিড, এটা পারপাস না। পারপাসটা হচ্ছে তার জব, তার কাজ। ঠিক আছে। সে যেই কাজে এক্সপার্ট হবে সেটা থেকে কিন্তু টাকা আর্ন করতে পারবে। হুম। টাকা আর্ন হচ্ছে একটা ডিসিপ্লিন। হুম। এখন আমি, ধরেন, আমি খুব ভালো চিকিৎসা করতে পারি। ঠিক আছে, তাহলে কি হয়, এখন আমি খুব ভালো চিকিৎসা করতে পারি, তো আমি একটা গ্রাম অঞ্চলে গিয়ে ডেলি 100 জন রুগী দেখলাম। ঠিক আছে। 20 টাকা করে নিলাম, তাহলে কত আসলো আমার কাছে, 20 টাকা করে 100 জন দিলে 2000 টাকা আমার কাছে আসলো, তাই না? তাহলে আমি আমার এই এডুকেশনটা, আমার এই নলেজটা একটা গ্রামে দিচ্ছি, 2000 টাকা ডেলি আর্ন করতেছি। সেটা যদি আমি এখন ইউনাইটেড হসপিটালে গিয়ে দেই, তাহলে ডেলি 20 লাখ টাকা আর্ন হবে, তাই না? হ্যাঁ। তো বিষয়টা হচ্ছে আপনার ইনার কোয়ালিটিকে আপনি আর্নিং এর জন্য কিভাবে ইউজ করতেছেন। কারণ আমি 2000 টাকা বেশি আমার নিড নাই, কিন্তু ওখানে হাজার হাজার মানুষ বেনিফিটেড হচ্ছে। আমি যদি এই থট প্রসেসে থাকি তাহলে আমি ঠিক করতেছি, তাই না? কিন্তু আমাদের তো ছোটবেলা থেকেই টাকাটাকে এমন ভাবে মাইন্ডের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, যত কেওয়াজ দেখেন মানুষের মধ্যে টাকা নিয়ে হচ্ছে। এবং আমার মনে হয় আমাদের না একদমই ধৈর্য মানে নাই। নাই। ধরেন আমরা যে লাইনে দাঁড়াতে পারি না, স্যার 1 মিনিটের জন্য আমরা কেউ 1 মিনিট কি 10 সেকেন্ড আমরা লাইনে দাঁড়াতে পারি না। এবং
আমি মানে এয়ারপোর্টে তো দুইবার গিয়েছি, হ্যাঁ। হুম তো মানুষের মধ্যে এত রেস্টলেসনেস, মানে আগাচ্ছে কিন্তু লাইনটা কিন্তু ঠিকই আগাচ্ছে, হুম হুম কিন্তু হুম হুম। একেবারে অস্থির হয়ে যাচ্ছে। আমি আমি ভাবলাম যে কেন আমরা এরকম, আসলে এটার কারণটা কি অর্থনৈতিক নাকি, মানে আমি ভাবছিলাম না তখনই। না, এটা হচ্ছে মনের অস্থিরতা। ও মানে আপনার দশ মনে মিনিট হয় আগে এটা কি 10 মিনিট আগে ন্যাশনালি? এয়ারপোর্টে ঢুকে কিছুই করতে পারবে না কিন্তু। হ্যাঁ। বসে থাকবে এয়ারপোর্টে 10 মিনিট আগে ঢুকলো লাইন ব্রেক হুম। করে, কিছুই করতে পারবে না কিন্তু। হুম। আমি এখানে আপনাকে একটা কথা বলি। 20 জন লাইনে দাঁড়িয়ে আছে, ঠিক আছে, আমি 20 জনের পরে লাইনে আছি, ঠিক আছে। আমি কি করলাম, কাউকে ম্যানেজ করলাম, ম্যানেজ করলে বললাম যে আমাকে একটু সামনে দিয়ে ঢুকায় দেওয়া যায় কিনা, আমি 200 টাকা তোমাকে দেব, যেটা আমরা অনেকে করে। তো সে বললো ওকে 200 টাকা দাও, 200 টাকা দিল। ও নিয়ে গেল লাগেজটা, নিয়ে গিয়ে স্যার আমার লোক বলে ঢুকাই দিল। তো এই যে 20 জন দাঁড়িয়ে ছিল তারা দেখলো না? এই 20 জন মানুষ তাকে নিয়ে কি ভালো চিন্তা করলো না খারাপ চিন্তা করলো? এটা নেগেটিভ চিন্তা করলো না? যে লোকটা কত স্বার্থপর, লোকটা কত এতগুলো মানুষের কষ্ট বুঝলো না। এখানে তো হুইল চেয়ারে একজন রুগীও বসে আছে, সে ঝট করে প্রিভিলেজ নিয়ে ঢুকে গেল, ঠিক আছে। এই যে তাকে নিয়ে মনের মধ্যে মানুষের একটা খারাপ অনুভূতি তৈরি হলো, এটাকে আমি বলি যে এটা সে রিসিভ করলো। 20 জনের একটা নেগেটিভ এনার্জি সে কি করলো, রিসিভ করলো। এই কাজটা করার কারণে সে রিসিভ করলো, সে নিজেও জানলো না যেটা সে রিসিভ করলো, ঠিক আছে। তো আর এই 20 জনের কয় মিনিট করে বলে 10 মিনিট করে এই 20 জনের সে কি করলো, 10 মিনিট করে সে 20 জনের সময় নষ্ট করলো, ঠিক আছে। এতে কি হলো, সামনে গিয়ে তার লাইফে নির্ঘাত এরকম একটা সিচুয়েশন তাকে ফেস করতে হবে, যেটা সে কখনো ক্যালকুলেশন করে মিলাইতে পারবে না যে কেন হচ্ছে তার সাথে, কিন্তু তার সাথে হবে। কারণ নেচারের ল, যে তুমি যে এনার্জিটা প্রজেক্ট করছো, যে এনার্জিটা রিসিভ করছো, ঠিক আছে, সামনে গিয়ে তুমি যদি ভালোটা করো তুমি ভালোটা কিন্তু পেয়ে যাবা, ঠিক আছে। এটা পুরো এনার্জির খেলা, বুঝছেন? তো সে ওই এনার্জিটা সামনে তার জন্য ওয়েট করতেছে, এবং সে যাবে, দেখা যাবে যে কোনো একটা কারণে সে যেখানে যে এয়ারপোর্টে নামছে কোনো একটা গ্যাঞ্জাম লাগছে, তাকে 2 দিন আটকায় রেখে দিছে প্রিজন সেলে, যে আমরা আগে ক্লিয়ার হয়ে নেই। তো সে বলতেছে আমি সারা জীবন সৎভাবে জীবনযাপন করছি, আমি কারোর পয়সা মারি নাই, কাউকে ঠকাই নাই, আমার সাথে এরকমটা কেন হলো, ঠিক আছে। কিন্তু সে জানে না যে এই যে ছোট্ট একটা অ্যাক্টিভিটিস এই জি। এইটার জন্য দায়ী ছিল। হুম। যখন মানুষ তার লিভিং মানে এর মধ্যে এই সায়েন্সটা বুঝে যাবে, শিখে যাবে, আমরা শেখাই, তখন কিন্তু সে উল্টো সে 20 জনের পেছনে থেকে হেল্প করবে যে কিভাবে দ্রুত সবাইকে এগিয়ে নিয়ে যাওয়া যায়, সবাইকে নিয়ে চিন্তা করবে তখন সে। হুম। আমার তো এখনই মাথায় আসতেছে যে আচ্ছা, এখন এখন থেকে তাহলে আরেকটু ভেবে শুনে একটু। হুম আচ্ছা, আমার আর দুইটা প্রশ্ন বাকি। হুম। একটা আমি হচ্ছে আপনাকে আমি আপনাকে একটা থিম দেই, ঠিক আছে। হ্যাঁ, আমি হ্যাঁ। আমার স্টুডেন্টদেরকে এই থিমটা দেই, যে অনেকে মনে করে যে আমি সুখের জন্য আল্লাহর কাছে হাত তুলছি, প্রেয়ার করতেছি, তাহলে আমার কেন সুখ এনশিওর হচ্ছে না, আমি কেন সুখ পাচ্ছি না? হুম। তো আমার কথা হলো যে তুমি সুখের জন্য হাত তুলে দোয়া করা তোমার লাগবে না। সে সবসময় ব্লেসিংস দিচ্ছে, তার ব্লেসিংস বন্ধ নাই। তুমি আগে দেখো যে তুমি কি কোনো মানুষকে কষ্ট দিছো, দুঃখ দিছো? তুমি যদি কোনো মানুষের দুঃখের কারণ হয়ে থাকো, তাহলে তোমার এই হাত তুলে কোনো লাভ নাই। আর তুমি যদি কারো সুখের কারণ হয়ে থাকো, তাহলে তোমার হাত তোলার প্রয়োজন নাই, তোমাকে এমনি দেওয়া হবে। লাইফটা ভেরি সিম্পল, একদম সাধারণ, ঠিক আছে। এবার বলেন আপনার নেক্সট কোশ্চেন কি? আমার নেক্সট প্রশ্ন হচ্ছে যে আপনি যে আলফা স্টেটের কথা বললেন, এইটা না মানে আপনি কিভাবে বুঝেন, ধরেন আপনি যখন মেডিটেশন করাচ্ছেন অথবা আমি মেডিটেশন করছি অ্যাজ আ স্টুডেন্ট, হুম। তখন আমি কিভাবে বুঝবো যে আমি ওই পয়েন্টটায় গিয়েছি? ও,
আপনি ঘুমান, আপনি যখন রাত্রে জেগে থাকেন, ঘুমের আগের স্টেট বলি, ঘুমোতে যাচ্ছেন আর কি, তখন আপনার ফিলিংসটা কেমন থাকে একটু মার্ক করবেন আজকে। আর যখন ঘুম থেকে উঠেন তখন ফিলিংসটা কেমন থাকে, দুটো ফিলিং। ঘুমে যাওয়ার সময় কিন্তু অনেক ভালো লাগে আমার। আমার ঘুম নিয়ে ভালোই সমস্যা হয় হ্যাঁ, আসলে। ঘুম থেকে ওঠার পর কেমন লাগে? খুব ফ্রেশ লাগে, হুম। তরতাজা লাগে, ঠিক আছে। আর ঘুমোতে যাওয়ার আগে কেমন লাগে? বলে একটু রিল্যাক্স লাগে যে হ্যাঁ এখন ঘুমোতে যাব। কিন্তু যতক্ষণ ঘুমোতে যাচ্ছি না ততক্ষণ কিন্তু ওই ফিলিংসটা আসছে না। এবার আপনার আপনাকে কেউ একটা গিফট করলো, আপনার খুব ভালো লাগে। আপনাকে আপনার লাইফে একটা ভালো ঘটনা ঘটলো, আপনার খুব ভালো লাগে। আপনার লাইফে যদি একটু খারাপ ঘটনা ঘটে আপনার খুব খারাপ লাগে, ঠিক আছে। আমরা সবকিছুকে হুম আইডেন্টিফাই করে আমাদের ফিলিংস দিয়ে, ঠিক আছে। আমি বলি যে ফিলিংস ইজ এভরিথিং। আপনি বলছেন যে আমি অনেক সাকসেস হয়ে গেছি, আপনি আসলে কোনো সাকসেস টাকসেস হননি, আপনার থেকে বেশি সাকসেসফুল মানুষও আছে। এইটা হচ্ছে আপনার ফিলিংস যে আপনি অনেক সাকসেস হয়ে গেছেন। আমি ফেলিয়ার হয়ে গেছি, এটা আরেকটা ফিলিংস। আপনি সুস্থ আছেন, এটা আরেকটা ফিলিংস। আপনি অসুস্থ হয়ে গেছেন, এটা আরেকটা ফিলিংস। সবকিছু কিন্তু আমাদের ফিলিংস এর সাথে রিলেটেড। আর সেই ফিলিংসটা কিন্তু আমাদের ব্রেনের নিউরনের সাথে রিলেটেড। আর সেই নিউরনটা অ্যাক্টিভেট হওয়ার কারণে যেই কেমিক্যাল ডিসচার্জ হয়, হরমোন ডিসচার্জ হয়, সেটার সাথে রিলেটেড, ঠিক আছে। আমি পুরো সায়েন্সটা তো এখন আপনাকে শেখাতে পারবো না, জাস্ট আপনাকে থিমটা বলতেছি যে যখন আপনি আলফা স্টেটে যাবেন আপনার ফিলিংস বলে দেবে যে এই তো আমি এই জায়গায় আছি, আমি এখন পাওয়ারটাকে ইউজ করতেছি। যখন ইউজ করবেন, চোখ খুলবেন, ওটা যেই টাইমে রেজাল্ট চাচ্ছেন সেই রেজাল্টটা যখন দেখবেন, আপনার কিন্তু তখন এটার উপর এমন একটা বিলিফ তৈরি হয়ে যাবে, নেক্সটে যখন ওটাই করবেন আপনার নিউরনগুলো ওইভাবেই ফাংশন করবে, ঠিক আছে। তো এইভাবে এটা ওয়ার্ক করে। এখন রইলো যে বুঝবেন কিভাবে। এটা খুব ইন্টারেস্টিং জিনিস যে আমরা বুঝি কিভাবে। হুম বলেন তো। এই বইটা কাভার পেজ দেখেন, দেখা যায়। হ্যাঁ, রন্ড হ্যাঁ, বায়ার্ন। রন্ডা বার্নি লেখা। আমাকে এটা কি বল, সিক্রেট বইটা? আচ্ছা আচ্ছা, সরি সরি, দেখেন বলেন। দেখেন দেখেন দেখেন, এখন আমাকে বলেন যে এই বইয়ের মধ্যে কি কন্টেন্ট আছে। আমি তিনটা অপশন দেই এখানে। হতে পারে কোনো স্পিরিচুয়াল গাইডেন্স আছে, এটা হতে পারে, এটা অপশন এ। এটা অপশন বি হতে পারে যে এর মধ্যে রোমান্টিক গল্প আছে। অপশন সি হতে পারে এর মধ্যে কোনো ম্যাথামেটিক্সের কিছু আছে। তো এ বি সি আপনি কোনটা নেবেন? কিন্তু এ চিটিং নেবেন? হয়ে গেল, আমি তো জানতাম এটা। হ্যাঁ আপনি এ নিবেন, ঠিক আছে। কেন আপনি এ নেবেন? আচ্ছা আমি বইটা চেঞ্জ করে দেই। বইয়ের কাভার পেজে পিরামিডের ছবি আছে। হ্যাঁ, অপশন এ যে এর মধ্যে হিস্টোরিক্যাল বা অ্যানশিয়েন্ট সিভিলাইজেশন নিয়ে কোনো ঘটনা লেখা আছে। এ বি এর মধ্যে বিজনেস প্ল্যান দেওয়া আছে। সি যে এর মধ্যে কোনো রোমান্টিক গল্প আছে। এই তিনটার মধ্যে আপনি কোনটা নেবেন? এই নেব। আপনি এ নেবেন। এ কেন নিলেন আপনি? কারণ ওই কা- পিরামিডের ছবিটা আপনাকে বলতেছে, আপনার মাইন্ড ফোকাস করতেছে যেটা হিস্টোরি এবং অ্যানশিয়েন্ট সিভিলাইজেশন নিয়েই কিছু থাকার কথা, তাই না? তাহলে আমাদের মাইন্ড একটা পিকচার দেখে ভেতরে কি কন্টেন্ট আছে এটা ধরতে পারে, সেন্স করতে পারে, ঠিক আছে। এই যে আমাদের সেন্স করার যে ক্ষমতা, হ্যাঁ। এখন তাহলে আমরা যদি এটাকে লাইফের মধ্যে নেই, আপনার লাইফে একটা সিচুয়েশন ঘটতেছে, তাহলে সেই সিচুয়েশন তো একটা ইমেজ, একটা ছবি, তাই না? তাহলে সেই ইমেজ আপনাকে বলে দেবে না যে সামনে কি ঘটতে যাচ্ছে? ধরতে পারবেন না? ধরতে পারবেন তো। আপনি ধরতে পারবেন যে এটা 6 মাস পর কি ঘটবে। এখন 6 মাস পর যেটা ঘটবে ওটাকে যদি চেঞ্জ করতে চান
তাহলে কোনটাকে চেঞ্জ করতে হবে? এখন যেটা ঘটনা ঘটতেছে এটাকে আপনার ইনফ্লুয়েন্স করতে হবে, এখানে আপনাকে ইনভলভ হতে হবে। এই যে আপনি সেন্স করলেন, এখানে আপনি দুটো ক্ষমতাকে ব্যবহার করলেন। একটা ক্ষমতা হচ্ছে আপনার সিক্স সেন্স, থার্ড আই, ইএসপি, যেটাকে আমরা সিলভা মেথডের টার্মে বলি ইএসপি। ইএসপি মানে হচ্ছে যে আমাদের ইনার একটা সেন্স আছে, একটা আউটার সেন্স আছে। তো ইনার সেন্সটাকে আমি ব্যবহার করলাম, ইএসপি কে ব্যবহার করলাম। এটা এত পাওয়ারফুল যে এটাকে যদি ট্রেন করা হয়, এটাকে যদি প্র্যাকটিস করানো হয়, এটাকে যদি ইউজ করা হয়, এটা এত শার্প হয়ে যাবে যে আপনি আপনার এই মাইন্ডকে আপনি প্রজেক্ট করতে পারবেন ইউনিভার্সের যে কোনো জায়গায়, এই পৃথিবীর যে কোনো স্থানে, যে কোনো মানুষে, যে কোনো সিচুয়েশনে, যে কোনো অবজেক্টে, সেটা জড়জগৎ হোক, উদ্ভিদ জগৎ হোক, প্রাণী জগৎ হোক। ঠিক আছে? তো সেখানে ইউজ করে কি করতে পারবেন? সেখান থেকে ইনফরমেশন নিতে পারবেন। ঠিক আছে? সেখানে যদি নর্মাল অ্যাবনর্মাল কিছু থাকে সেটাকে ধরতে পারবেন, আবার সেটাকে নর্মাল করার জন্য আপনি কাজ করতে পারবেন। ঠিক আছে? এইটা হিউম্যান পাওয়ারের সব থেকে পাওয়ারফুল একটা জিনিস, টুলস, ইএসপি। ঠিক আছে? এই ইএসপির কারণেই কিন্তু মানুষ অন্য প্রাণীর থেকে ডিফারেন্ট। অন্য প্রাণীও সেন্স করে, কিন্তু সেই সেন্সিং ফ্যাকাল্টি তার খুবই দুর্বল, মানুষের মতো না। ঠিক আছে? এখন ধরেন আপনার লাইফের পারপাস জানতে হবে, আপনি ইএসপি কে ব্যবহার করবেন। আপনি একজন আপনি একজন সেলসম্যান, আপনি সেলস করবেন, আপনাকে ইএসপি কে ব্যবহার করতে হবে। আপনি একটা জব চান, আপনাকে ইএসপি কে ব্যবহার করতে হবে। ঠিক আছে? হুম। এই সেন্সিং ফ্যাকাল্টিকে ট্রেন করে আপনি যতই স্ট্রং করবেন, লাইফ আপনার তত ইজি হবে। আপনি ডিসিশন মেক করবেন, আপনার ইএসপি কে ব্যবহার করতে হবে। আপনি প্রবলেম সলভ করবেন, আপনার ইএসপি কে ব্যবহার করতে হবে। ঠিক আছে? হুম। আমরা হয় কি, আমরা জীবনে যখন প্রবলেম আসে না, আমরা ওটাকে ধামা চাপা দেওয়ার চেষ্টা করি, ইনস্ট্যান্ট একটা ছোট্ট সলিউশন করে আমরা এখানে বাইপাস করে চলে যাই। এটা লং টার্ম কি হবে এটা কিন্তু আমরা তখন দেখি না। হ্যাঁ, আর যারা ইএসপি প্র্যাকটিস করে তারা এটাকে দেখতে পারে। এই জন্য তাদের লাইফটা, বড় বড় বিজনেসম্যানরা কেন বড় বিজনেসম্যান, সে জানে আজকে যেটা করতেছে, তো শুরু করছে এটা, 1 বছর পর কোথায় যাবে। একটা ছোট্ট আপনাকে ইএসপির উদাহরণ দিই। দেখেন, একটা ছেলে ঢাকায় চাকরি করে, তার বাবা মা গ্রামে থাকে। হুম। তো সে কি করে, বা গ্রামে বাবা মার কাছে টাকা পাঠায় কিসে করে? সে মানি অর্ডার করে। আগে মানি অর্ডার, আপনি জানেন এটা? মানি অর্ডার জানেন? পোস্ট অফিসের মাধ্যমে টাকা পাঠাতে হতো আর কি। আচ্ছা। হুম। তো ওই পোস্ট অফিস থেকে ওই ঠিকানায় গিয়ে তারা মানুষের কাছে টাকাটা পৌঁছে দিত, সিগনেচার নিত। ঠিক আছে? তো এটার একটা প্রসেস ছিল যে টাকা যদি পাঠায়, মিনিমাম 3 দিন 5 দিন সময় লাগে। ঠিক আছে? তো কে একজন চিন্তা করলো, তার ইনটিউশনকে ব্যবহার করলো, যে আচ্ছা এটাকে যদি আমি ইজি করে দেই, যে টাকাটা এক্ষুনি পাঠাবে, এক্ষুনি পেয়ে যাবে, এরকম যদি একটা সফটওয়্যার ডিজাইন করি, এরকম যে একটা সিস্টেম তৈরি করি, ঠিক আছে, তাহলে কেমন হয়? এবং সে করলো। হ্যাঁ, এটা এটাকে ব্যবহার করার জন্য মানুষ কিন্তু সেই কোম্পানিকে টাকা দিচ্ছে, আমরা যেটাকে বিকাশ, নগদ এগুলোর নামে জানি। পোস্ট অফিসে টাকা পাঠানোর চল একদম টোটালি বন্ধ হয়ে গেছে এখন, তাই না? তো এটা হচ্ছে প্র্যাকটিস অফ ইএসপি। হুম। এরকম আপনি আপনার লাইফে এরকম ইএসপি কে ব্যবহার করে আপনি আপনার প্রফেশনকে, আপনার লিভিংকে, ঠিক আছে, আপনার রিলেশনশিপকে, আপনার হেলথকে আপনি কিন্তু আপনার মতো করে হুম, তৈরি করতে পারেন। আচ্ছা, লাস্ট প্রশ্ন এখন। আপনার প্র্যাকটিস থেকে, অথবা আপনার কোনো স্টুডেন্টের একটা সুন্দর কোনো কাহিনী বলেন যেটা আপনি সাকসেস স্টোরি হিসাবে দেখবেন। না, এরকম তো অনেক আছে। যে কোনো একটা। আচ্ছা 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 আচ্ছা। মানে কোন অ্যাসপেক্টে জানতে চাচ্ছেন, কোন বিষয়ের উপর সাকসেসটা জানতে চাচ্ছেন? উম, আচ্ছা, সাকসেসের তো আসলে অনেক ডেফিনেশন। মনে করেন হেলথ রিলেটেড। হেলথ রিলেটেড, খুব রিসেন্ট আপনাকে বলি।
একটা মেয়ে, তার বয়স হচ্ছে কত, 25-26, মানে পড়াশোনা শেষ করেছে সে। তো তার একটা ইস্যু ছিল, প্রবলেম ছিল। প্রবলেম ছিল, সে কথা বললে কথা ফেঁসে যেত, ফ্যাস ফ্যাস করতো। সাউন্ডটা খুব লাউড হতো না, দুর্বল হতো, খুব কাছে গিয়ে শুনতে হতো, যেন সে ফিস ফিস করে কথা বলছে। হুম। তো সে মনে করলো যে তার ভোকাল কর্ডের সমস্যা। সে ডাক্তারকে দেখালো, ডাক্তার বলল ভোকাল কর্ড ঠিক আছে। ঠিক আছে। সে বিভিন্নভাবে কানের পরীক্ষা, গলার পরীক্ষা সবকিছু করলো। এবার করে সে সিলভা মেথড করলো। সিলভা করার পর তাকে আমি শিখালাম, ট্রেন করলাম যে তুমি এইভাবে কাজ করো। ঠিক আছে। আর পাশাপাশি তুমি ডাক্তারও দেখো যদি মনে করো। ঠিক আছে। তো সে 2 মাস কাজ করেছে। ঠিক আছে। 2 মাস কাজ করার পর তার ধীরে 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 তার এই সাউন্ডটা খুলে গেছে। এখন সে নর্মালি কথা বলতে পারে। ঠিক আছে। তো একটা ইয়াং মেয়ে, এডুকেটেড মেয়ে, হুম, সে এখন জবের জন্য ট্রাই করবে, জব পাচ্ছিল, জব করতে পারতেছে না, সে লজ্জায় যেতে পারে না যে আমার তো মানুষের সঙ্গে কথা বলতে হবে। হুম। তো এটা আমার কাছে মনে মনে হয়েছে যে সে নিজেই কিন্তু প্র্যাকটিস করেছে। আমি কিন্তু তাকে শুধু ওয়েটা বলেছি যে এইভাবে করো, করেছে সে নিজেই। তা সে নিজেই করে নিজেই সেই বেনিফিটটা নিয়ে এসছে। এরকম ভুরি ভুরি কেস আছে। এরকম বিজনেসের উপরে আমার এক স্টুডেন্ট আছে। ঠিক আছে। হঠাৎ করে তার বিজনেস একদম ফল করে গেল, লস হয়ে গেল। মানে সে জায়গাটায় বিজনেস করতো, সেই জায়গার মালিক তাকে আর জায়গাটা দিল না। তো পুরো বিজনেসটা বন্ধ হয়ে গেল। তো বিশাল অঙ্কের টাকা তার লস হয়ে গেল। ঠিক আছে। তো সে আমার কাছে আসলো, কোর্স করলো। কোর্স করে আমি বললাম যে দেখো, যা লস হয়ে গেছে এটা ভুলে যাও, তুমি এখন কি করবা এটা প্ল্যান করো। তুমি একটা ইয়াং মানুষ, প্ল্যান করো, প্ল্যান করে আগাও। ঠিক আছে। এফোর্ট দাও। তুমি যদি নিজেকে ডেভেলপ করো, তুমি যা কিছু করতে সক্ষম। ঠিক আছে। তো সে কি করলো, বিজনেস প্ল্যান করলো। প্ল্যান করে সে বিজনেসে ইনভলভ হলো। ঠিক আছে। হ্যাঁ। করতে করতে সে একটা কোম্পানি ডেভেলপ করলো, সেই কোম্পানির শেয়ার সে বিক্রি করলো যেই টাকায়। হ্যাঁ। 10 বা 20% শেয়ার বিক্রি করেছে, আমাকে বলল যে আমি যা লস করেছি তার তার 3 গুণ 4 গুণ টাকা আমি আর্ন করেছি, শুধু আমার এইটুকু বিজনেসের শেয়ার দিয়ে করে। কিভাবে সম্ভব হয়েছে? আমি এই পাস্টের লসটাকে আর ফোকাস করি নাই, এই পেইনটাকে আর রাখি নাই। আমি শুধু সামনে ফোকাস করি যে আমি এটা করব, আমার এটা হবে, এটা আসবে, এটা হবে। ঠিক আছে। হুম। তো এরকম হেলথ আছে, এরকম রিলেশনশিপ নিয়ে একটা ঘটনা বলি। একটা ওয়াইফ আমার কাছে আসলো, 6 মাসের বাচ্চা তার কোলে। সে বলতেছে আমার হাজবেন্ড আমাকে পছন্দ করে না। তাই বললাম পছন্দ করে না মানে কি? বেবিটা হওয়ার পর সে সে আমাকে ওইভাবে সময় দেয় না। ঠিক আছে। সে বিজনেস করে, বাইরে বাইরে থাকে, সে আমার প্রতি অ্যাট্রাকশন ফিল করে না। বললে আচ্ছা, তো তুমি আমার কোর্স করো। তো সে কোর্স করলো। তা আমি তাকে গাইড করলাম যে তুমি 3টা কাজ করবা। তোমার একটা বেবি আছে, তোমার বয়স হয়ে গেছে, তোমার লাইফের সব কমপ্লিট হয়ে গেছে, এই ভাবনা থেকে তুমি বেরিয়ে আসবা। বলে কেন স্যার? এই ভাবনা কি করতেছে যে তুমি তোমার যে ফিগার আছে, তুমি দেখতে খুব সুন্দর একটা, এই ফিগারটাকে তুমি খেয়াল করতেছো না। ঠিক আছে। তোমার যে ওয়েট আছে এটা তো তুমি খেয়াল করতেছো না। তুমি মনে করো আমার লাইফে আর কি দরকার, আমার তো বেবি হয়ে গেছে, এই মা হয়ে গেছি। আরে মা হয়ে গেছো তো তোমার লাইফ তো তোমার, তোমার বাচ্চার লাইফ তার লাইফ, তোমার হাজবেন্ডের লাইফ তার লাইফ। তুমি নিজের জন্য নিজেকে গুছিয়ে রাখবা, তুমি নিজেকে অ্যাট্রাকটিভ রাখবা, লুক্রেটিভ রাখবা। এটা ফিজিক্যাল লেভেলে কাজ করবা। তুমি আলফা লেভেলে তোমার হাজবেন্ডের সঙ্গে কানেক্ট হবা, তাকে লাভ এনার্জি দেবা। ঠিক আছে। এবং তুমি সব জায়গায় ইনভলভ হবা। ঠিক আছে। তুমি বেবি হয়ে গেছে, আমার লাইফ এখানে ফুলফিল হয়ে গেছে, এই ফিলিংসটা ছেড়ে দিবা। ঠিক আছে। সে 2 উইকস প্র্যাকটিস করেছে আমার শেখানো গাইড অনুযায়ী। পুরোটা এখানে বলছি না। করার পর
তার হাজবেন্ড আমাকে কল করে দাওয়াত করেছে, এবং তার হাজবেন্ড বলতেছে যে আপনি কি জাদু করছেন, 2 উইকস এর মধ্যে আমার ওয়াইফের মধ্যে আমি চেঞ্জেস দেখতেছি। চেঞ্জেস তো আমি করি নাই, সে নিজেই করছে। সে শুধু বুঝতে পারছে যে কোন কোন জায়গা চেঞ্জ করলে আমার সবকিছু ঠিক হয়ে যাবে। ঠিক আছে? তো আমরা কিন্তু সবকিছুই পসিবল, আমরা যদি আমাদের একটু ব্রেনকে মাইন্ডকে ব্যবহার করি, আর ফিজিক্যাল একটু যদি অ্যাকশন। অনেকে মনে করে যে আমি তো মেডিটেশন করছি ঠিক হয়ে যাবে, না, মেডিটেশনও করতে হবে, আপনাকে ফিজিক্যালি করতে হবে। অর্থাৎ মাইন্ড এবং অ্যাকশন দুটো একসাথে স্পন্টেনিয়াস চলতে হবে। ঠিক আছে? আবার আমি এটাও বলি যে আপনি শুধু মেডিটেশন করবেন রোগের জন্য, এটা চলবে না, আপনাকে মেডিটেশনের পাশাপাশি ডাক্তার দেখাতে হবে। ঠিক আছে? ডাক্তার আপনাকে বাইরে থেকে হেল্প করবে, মেডিটেশন আপনাকে এনার্জি লেভেল থেকে ক্লিন করবে। দুটো মিলিয়ে আপনি ভালো হবেন। ঠিক আছে? আই থিংক শেষ হয়ে গেছে। থ্যাংক ইউ থ্যাংক ইউ, সো থ্যাংক মাচ। ইউ।